করোনা ভাইরাসের অধিক সংক্রামক একটি ধরন দেখা দেয় 21শে ডিসেম্বরের মধ্যরাত থেকে আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে, হঠাৎ করে বন্ধ করেছে। এবং তারপর পরই আমরা গত দুদিন ধরে আমাদের গণমাধ্যমে ভুক্তভোগী মানুষের পরিবারের আহাজারি শুনছি। করোনা যখন শুরু হলো তারপর পরেও এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল। মাস দেড়েক আগেও আমরা দেখেছি যে যাদের কাজের যে মেয়াদ, ছুটির মেয়াদ যাদের শেষ হয়ে গেছে, তাদের টিকিট প্রাপ্তি নিয়ে একটা বিরাট জটিলতা। আসলে ওখানে ফ্লাইট নামতে দিবে কিনা, ঢুকতে দিবে কিনা, সেগুলো নিয়েও অনেক ধরনের। আসলে করোনা হওয়ার পর থেকে আমাদের যেই সেক্টরটার উপরে নানাভাবে নানান অজুহাতে এই করোনাকে আশ্রয় দিচ্ছে এবং আমাদের একটা সেক্টরকে বড় ধরনের ক্ষতির মধ্যে বা প্রশ্নের মধ্যে অথবা আশঙ্কা আতঙ্কের মধ্যে ফেলছে, সেই সেক্টরটি আমরা রেমিটেন্স বলতে চাই। এবং যারা এই রেমিটেন্স আনেন সেই সেই রেমিটেন্স যোদ্ধাদের পরিবার নানাভাবে জর্জরিত হচ্ছে, নানাভাবে নানা রকমের অসুবিধার মধ্যে পড়ছেন এবং হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। তার সঙ্গে বাংলাদেশ তো অবশ্যই। এরকম একটি অবস্থায় শুধু কি খালি করোনার নতুন রকম নাকি অন্য কোনো ইস্যু, সেগুলো বোঝার চেষ্টা করব আজকে। বিশেষ করে এই রেমিটেন্সের যেসব দেশগুলো, সেখানে হঠাৎ করে ফ্লাইট বন্ধ করে দেয়া, আকামার মেয়াদ না বাড়ানো ইত্যাদি নানান ইস্যু নিয়ে। সেজন্যই আমাদের আজকের শিরোনাম রেখেছি করোনার অজুহাত। আমাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একটু পরে যোগ দেবেন, ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন। তিনি কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন। আমরা সাবেক পররাষ্ট্র সচিব এবং আন্তর্জাতিক বিশ্লেষক শামসুর মবিন চৌধুরীকে পেয়েছি। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে আছেন আবুল হাসান চৌধুরী। আমরা সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলামকে পেয়েছি। তিনি বলবেন আমাদেরকে এই বিষয় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস নিশ্চয়ই এখানে কোনো ইনসাইট দেবেন যে এখানে কোনো আন্তর্জাতিক বিষয় আছে কিনা, ডিপ্লোমেসির কোনো দুর্বলতা আছে কিনা। আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানকে পেয়েছি, তিনি আমাদের সঙ্গে আছেন। আর এছাড়া যারা ভুক্তভোগী আছেন তাদের মধ্যে থেকে অনেকে যোগ দিয়েছেন ইতিমধ্যে। সৌদি আরব থেকে মাসুদুল আলম নামের একজন, তিনি তার অভিজ্ঞতার কথা বলবেন। বাংলাদেশ থেকেও যারা যোগ দিতে চান, যাদের অসুবিধার কথা জানাতে চান, এয়ারপোর্টে গিয়ে ফেরত এসেছেন, অনেকে এয়ারপোর্টে অপেক্ষা করছেন, অনেকে কোনো তথ্য জানেন না, তারাও আমাদের অনুষ্ঠান যদি দেখে থাকেন বা দেখতে থাকেন নিশ্চয়ই যোগ দেবেন স্ক্রিনের উপরের নম্বরগুলোতে। করোনার অজুহাত এই শিরোনামে শুরুতে একটু দেখে নেব যে 21 তারিখ রাতের পর থেকে হঠাৎ করে ফ্লাইট বন্ধ করে দেবার খবরের পরে কি ধরনের অবস্থা হলো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। রফিকুল ইসলাম নবাবগঞ্জের বাসিন্দা। ভাগ্যের চাকা ঘোরাতে পরিবার ছেড়ে যাচ্ছিলেন ওমানে। 22 তারিখ তার ফ্লাইট থাকলেও হঠাৎ করেই করোনার কারণে দেশটির সব ধরনের ফ্লাইট বাতিল হওয়ায় এখন বিপাকে। আমার 27 তারিখ আমার ভিসার মেয়াদ আছে, 27 তারিখের পরে ভিসার মেয়াদ শেষ। আমি কি করবো, আমি চিন্তা করে কুল পাইতাছি না আমি পরবর্তীতে যাইতে পারবো কি না। রফিকের মতো এমন অনেকেই আছেন যাদের ওমান এবং সৌদি আরবে যাওয়ার কথা, কিন্তু করোনার প্রকোপ আরও বেড়ে যাওয়ায় 21 থেকে 27 ডিসেম্বর সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দেশগুলো। তাই করোনার দ্বিতীয় ঢেউ এই মানুষগুলোর ভবিষ্যৎকে আবারও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। করোনা টেস্ট করেছে, অনেক কষ্ট করে অনেক জায়গায় গেছি। 31 ডিসেম্বর মধ্যে ভিসার ডেট, এখন আমরা কি করবো আমরা জানি না। ভিসার মেয়াদ কতদিন বন্ধ থাকে তাও আমরা সঠিক জানি না। 220-30 জনের মতো যাত্রী ছিলাম, সবাই ভোগান্তিতে পড়ছে। করোনা ঝুঁকি প্রশমনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বাংলাদেশ। তাই সহসাই ফ্লাইট বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। অনেক দেশ তাদের এয়ার কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে, তবে বাংলাদেশ এখনো এই বিষয়টা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি এবং আমরা সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেব। স্বাস্থ্য অধিদপ্তর অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরামর্শ আসলে পরে ওইটার উপরে ভিত্তি করে আমরা ডিসিশন নিব। যদি না ভবিষ্যতে দেখি যে ঝুঁকিটা প্রশমন করা ডিফিকাল্ট হয়,
তাহলে অবশ্যই আমরা এই ধরনের একটা ডিসিশন নিব। তবে বিমান বাংলাদেশ বলছে এই সময়ে যারা টিকিট কেটেছিলেন তাদের অতিরিক্ত ফি ছাড়াই পরবর্তীতে টিকিট ইস্যু করা হবে। আমাদের টিকিট যাদের কাছে আছে তারা ওই বিভিন্ন দুষ্ট লোকের কথায় না বলে তারা সরাসরি বিমানের কাউন্টার যাবেন যখন চালু হবে, এবং অস্থির না হয় আমরা ডেট ওয়াইজ আগের মতো দিব। এক সপ্তাহের এই নিষেধাজ্ঞায় অর্ধশতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। বিষয়টি কি শুধুই করোনার অজুহাত নাকি অন্য কিছু? বিষয় নিয়ে আমি একটু সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছেই প্রথমে জানতে চাই। আবুল হাসান চৌধুরী, আনমিউট করবেন। জি, এই মুহূর্তে আপনি যথার্থই বলেছেন যে নানা দিক থাকে এবং চিন্তার কারণও রয়েছে, কিন্তু আমি আশা করব যে তাদের এই যে তাৎক্ষণিক সিদ্ধান্তটা এটা করোনার উপরেই ভিত্তি করে হয়েছে, অন্য কিছু নয়। কারণ দেখেন এই যে ব্লুমবার্গের যে একটা ফিরিস্তি তারা তৈরি করেছে, তার মধ্যেও আল্লাহর অশেষ মেহেরবানি এবং অবশ্যই অভিনন্দন জানাতে হয় বাংলাদেশ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে আমরা 20-এর তালিকায় আছি। প্রতিরোধক, রিজিলিয়েন্স যে শব্দটা তারা ইউজ করেছেন, স্থিতিস্থাপক এবং এই প্রতিরোধ করার ক্ষেত্রে, সেখানে করোনার ব্যাপারেও যদি চিন্তা করতে হয় তাহলেও সেদিক থেকেও তো বাংলাদেশকে ওইভাবে দেখাটা খুব ঠিক বলে আমি মনে করতে চাই না। তবে এই দেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করব যে এটা একটা স্বল্প মেয়াদী তাদের সিদ্ধান্ত, এবং আশা করব, বিশ্বাস রাখি যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিজে, যিনি একসময় সৌদি আরবে রাষ্ট্রদূত ছিলেন এবং খুব দক্ষতার সাথে সফলতার সাথে রাষ্ট্রদূতের কাজ করেছেন, পরে উনি বিশেষ প্রতিনিধি ছিলেন, এগুলো অনেক সময় খুব হটলাইনে তাড়াতাড়ি টেলিফোন করে আলাপ আলোচনার মাধ্যমে নিরসন হবে বলে আমি আশা করব। এখন ব্যাপার যেটা হচ্ছে যে দেখেন, আপনি যদি এই আলোচনা ইংল্যান্ডে আজকে অ্যাঙ্কার করতেন আর আপনি ইংল্যান্ডের একজন অ্যাঙ্কার হতেন, সেখানেও কিন্তু মানে সাংঘাতিক একটা দুশ্চিন্তা চলছে, বিকজ সমস্ত ইউরোপ ইংল্যান্ডকে বন্ধ করে দিয়েছে। শুধু যাতায়াত না, ফ্রান্স, জার্মানি, ইটালি থেকে তাদের যেসব খাদ্য সামগ্রী আসে সেগুলোও তারা পাচ্ছে না। তারা শঙ্কিত অবস্থা আছে মার্কিন যুক্তরাষ্ট্র কি সিদ্ধান্ত নিবে। তো আমি মনে করি সৌদি আরব যে সিদ্ধান্ত নিয়েছেন তাদের এটা পুনর্বিবেচনা করা উচিত। কারণ তারা যদি লিস্ট দেখেন, সেখানে আমরা এই ব্যাপারে যথেষ্ট আপনার সতর্কতা অবলম্বন করেছি এবং আমাদের সার্থকতা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অন্য কোনো বিষয় আছে কিনা এটা মনের একেবারে পিছনে রাখলেও ঠিক এই মুহূর্তেই সেটা নিয়ে কল্পনা বা চিন্তা করতে আমি চাই না। হচ্ছে আবুল হাসান চৌধুরী, ব্যাপারটি বারবারই হচ্ছে করোনার অজুহাত। করোনা প্রকোপ খুব বেশি শুরু হওয়ার আগে হয়েছে, যখন তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল, তাদের আকামা যেটা যে ওয়ার্ক পারমিট, সেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেটা নবায়ন নিয়ে এক ধরনের শৈথিল্য চলেছে। কার কাছে গিয়ে যাবে, কে যোগাযোগ করবে, ফ্লাইট চালু না। কারণ এটা আসলে গত 1 বছর ধরে বাংলাদেশ করোনায় যতটা না ভুগছে তার চেয়ে বেশি ভুগছে এইসব রেমিটেন্স যোদ্ধারা এবং এই পরিবার এবং রেমিটেন্স সংক্রান্ত বিষয় নিয়ে সরকারের যেসব মন্ত্রণালয়গুলো কাজ করছেন তারাও একরকমের নাকানি চুবানি খাচ্ছেন। আমরা একই একটি বক্তব্য, খুবই একেবারে কন্ট্রাডিক্টরি বক্তব্যই দেখলাম, যেখানে সৌদি আরব 21 তারিখ থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিয়েছে। সেখানে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অথবা মন্ত্রণালয় তারা বলছে আমরা তো আমাদের ফ্লাইট চালু রেখেছি। আমরা আমাদের ফ্লাইট চালু রেখেছি তাতে কি হয়েছে? আমাদের ফ্লাইট কি ওখানে নামবে? আমাদের এই যোদ্ধাদের কি আমাদের বাংলাদেশের ক্যারিয়ার নিয়ে তাদেরকে গিয়ে নামাতে পারবে? এই প্রশ্নগুলো তো অনেক সাধারণ মানুষের কাছে মনের মধ্যে থাকে। আমি সেজন্যই আপনার কাছে জানতে চাইছি যে ব্যাপারটি কি শুধুই করোনা নাকি অন্য কিছু? এই মুহূর্তে যেটা আমি আগেও বলেছি, লেট আস হোপ
আচ্ছা যেটা তাদের একটা আচ্ছা, আমরা এক্সেসিভ আশায় রিয়াকশন, থাকি যে যেন এটা করোনাই হয়। উৎসাহিত রিয়াকশন। রাইট। কিন্তু যদি অন্য কিছু হয় তাহলে তাদের খুলে সেটা বলা উচিত। অন্য কিছু না আমাদের হওয়ার, সাথে তো জি, দেখেন অন্য এই যে কিছু না হওয়ার, এখন যে পরিবর্তিত অবস্থা, তাতে সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুগভীর, এবং তাদের খোলাখুলি বলি এই এই অঞ্চলে সবচেয়ে যে তাদের বন্ধু রাষ্ট্র ছিল, তার সাথে সে সম্পর্কে একটা ফাটল তো আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি। সেইখানে তারা কি বাংলাদেশের মতো একটা দেশের সাথেও হুমকির সামনে আনবে, এগুলো তাদের চিন্তা ভাবনা করা উচিত। আর দেখেন তাদের এক সূত্রে অনেক কিছু গাথা। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে সরকার, তাদের সাথে আমরা সকলেই জানি একটা বিশেষ সম্পর্ক বিদ্যমান সৌদি আরবের এখন, সেই সমস্ত নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছেন। তো আমি যেটা এখনো মনে করি যে গেমটা আমাদের কোর্টে আছে, আমরা এটা জোরালোভাবে সরকার অবশ্যই, এবং যারা সৌদি আরবে আছেন তাদের একটা লবিং, এই যে শামীম সাহেব এখানে উপস্থিত আছেন, তাদেরও একটা সুন্দর ভূমিকা থাকবে বলে আমি আশা করি। লেটস জাস্ট গো ফরওয়ার্ড, আমরা কয়েকদিনে দেখি কি আচ্ছা আচ্ছা, করতে পারি। গেমটা এখন আমাদের কোর্টে আছে, তার মানে তো গেম অবশ্যই কিছু না কিছু আছে, এবং সেটা নেগোসিয়েশনের গুটি হচ্ছে কিনা আমাদের সাধারণ এই খেটে খাওয়া মানুষগুলো যারা কষ্ট করে এই বিদেশে পাড়ি জমাচ্ছেন, এটা এমন না এবং সরকারি তাদেরও বুঝতে স্পন্সর। হবে যে আমাদের এই খেটে খাওয়া লোকজনের জন্য তাদেরও প্রয়োজন আছে, হ্যাঁ, তাদেরও অবশ্যই তাদেরও কনস্ট্রাকশন প্রয়োজন প্ল্যানগুলো আছে, যদি কিন্তু বন্ধ সেটা তো হয়ে যায়, হ্যাঁ, রেসিপিয়েন্ট কান্ট্রিগুলো তাদের কখনোই অতটা, অর্থনীতিতেও আমরা যোগ দিচ্ছি। জি, ওইভাবে কখনো স্বীকারও করে না, কৃতজ্ঞতা বোধ নেই যে আমাদের এই শ্রমের ঘামে তাদের উন্নয়ন অনেকখানি সাই সাই করে বাড়ে এবং আমাদেরকে ডিপ্রাইভ করে নানা অর্থে। আমি একটু এই বিষয় নিয়ে ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাসের কাছে জানতে চাই, যেটা বলছিলেন আবুল হাসান চৌধুরী, যে গেমটা যেই পর্যায়ে আছে এখনো আমাদের দিকে কোর্ট, আমাদের কোর্টে বল, তার মানে কোনো একটা গেম, কি ধরনের গেম চলে এখন এই করোনার সময়, নেগোসিয়েশনের কোন জায়গায় আমরা এদেরকে সামনে রেখেছি, আমাদের এই করোনা রেমিটেন্স যোদ্ধাদের? অনেক অনেক ধন্যবাদ। প্রশ্নটা একটু সুগভীর এবং আমি সত্যিকার অর্থেই শ্রদ্ধেয় আবুল হোসেন স্যারের সাথে একমত যে এখনো পর্যন্ত বিষয়টা হয়তো বা করোনার উপরেই বা করোনার কারণে এই ধরনের একটি বিষয় ঘটছে, যেটা আমরা মনে করছি বা মনে করতে চাচ্ছি, এবং এ কারণে আমরা ভাবছি যে ঠিক আছে, এক সপ্তাহের জন্য যে আপাত নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে যে আরো কিছুদিন বাড়তে পারে, যেহেতু আমরা সবাই বুঝতে পারছি যে এই ভাইরাসের মিউটেশন যে প্রসেসেস এবং যে প্রক্রিয়ায় এই ভাইরাস ইভলভ হচ্ছে, সেটা মানে কিছুটা অনিশ্চয়তার মধ্যে এখনো আমাদেরকে রেখে দিয়েছে। এবং সেই প্রক্রিয়ায় আমরা যদি একদম শুরুর সময় থেকে, অর্থাৎ মার্চ থেকে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর এবং পার্টিকুলারলি সৌদি আরবের অ্যাটেম্পটা দেখি, তাহলে যে কয়টা ধাপে ভাগ করা গিয়েছে যে দেশগুলো কিভাবে কন্ট্রোল করছে, তার মধ্যে সবচেয়ে বা অন্যতম কঠোর উপায়গুলো নিয়েই আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং পার্টিকুলারলি সৌদি আরব কিন্তু করোনা ভাইরাসকে রাষ্ট্রীয়ভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছে। এবং সেই ধারাবাহিকতায় বর্তমান সময়ে যখন এই ক্রাইসিসটা আবার শুরু হলো, পার্টিকুলারলি এখন যেহেতু ইউকে থেকে বা ইউরোপ থেকে আসছে, যেটা যেটা মার্চে চায়না থেকে শুরু হয়েছিল, সেই ক্রাইসিসটা ট্যাকেল করার জন্য সৌদি আরবকে এই ধরনের একটা পরিস্থিতি নিতে হলো। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে মানে কি ধরনের ইন্টারিম প্রসেসেস বা কি প্ল্যানিং সৌদি আরবের রয়েছে, যে এই ধরনের যারা তাদের দেশে কাজ করছে শ্রমবাজারে, তাদেরকে অ্যাকোমোডেট করা যায় কিনা, এটা রাষ্ট্রের নেচারের উপরে ডিপেন্ড করছে। আমাদের দেশ থেকে আমরা শ্রমিক পাঠাই, আমাদের দায় এখানে অবশ্যই রয়েছে, এবং আমাদের সরকার, আমাদের সিভিল সোসাইটি যারা এই জায়গাতে কাজ করছেন, তারা এই জায়গাটা নিয়মিত তাদের আলোচনার মধ্যে এবং কর্মপরিধির মধ্যে নিয়ে আসছেন। কিন্তু এটাও একটু বোঝার বিষয় যে মানে বলা হচ্ছে যে মানে সৌদি আরবের যে শ্রমবাজার, আনস্কিল্ড এবং সেমি স্কিল্ড যে শ্রমবাজার, সেই শ্রমবাজারের একটা বড় অংশ আমাদের দেশ থেকে যায় এবং আমাদের মতো দেশগুলোতে যাচ্ছে। তো তাহলে তাদের অর্থনীতিতে ভবিষ্যতে রিপার্কেশনটা কি হবে? নিশ্চয়ই সেখানকার অর্থনীতিবিদ বা যারা এটা নিয়ে কাজ করছেন, তারাও এটা চিন্তা করছেন এই বিষয়টা নিয়ে। সো আমি এই বিষয়টা এখানে হাইলাইট করতে চাচ্ছি যে মানে এখানে এখনো পর্যন্ত অন্যান্য ডিপ্লোম্যাটিক ইস্যুস বা এই জায়গাটার চাইতে আমার মনে হয় আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, আমাদের যারা শ্রমিক ভাই বোনেরা রয়েছে, তাদেরকে সামনে রেখে এবং তাদের মানবাধিকার, তাদের কাজের অধিকার, এই বিষয়টাকে সামনে রেখেই আমার মনে হয় সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। যে ঠিক আছে, এখন করোনার কারণে এক সপ্তাহের একটা যে আপাত
সীমাবদ্ধতা রয়েছে বা সেটা যদি আরো কিছুদিন বাড়ে, বাট তারপরে তার অল্টারনেটিভ প্ল্যান হিসেবে কত দ্রুততার সাথে বা কিভাবে তাদেরকে প্রবলেম না তৈরি করে বা এই ধরনের আমাদের শ্রমিক ভাই বোনদের সমস্যা তৈরি না করে তাদেরকে আবার পুনরায় নিয়ে যাওয়া সম্ভব। কারণ এটা বুঝতে হবে যে আসলে মানে বাংলাদেশ কতখানি এফেক্টেড বা এখান থেকে আসলে করোনা ভাইরাস ছড়ানোর কতখানি সম্ভাবনা রয়েছে সেটারও তো এখন অনেক ধরনের আমরা ডেটা দেখছি আন্তর্জাতিকভাবে। রেজিলিয়েন্সের প্রসঙ্গটা আসলো। আমরা কি সেই নেগোসিয়েশন করার মতন ভয়েস আমাদের আছে? আমাদের পায়ের তলায় কি ওরকম মাটি আছে এখনো? যেখানে বলছিলেন যে আমাদের কোর্টে এখনো বলটা আছে, শামীম আহমেদ চৌধুরী যেটা বলছিলেন, ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, যে সরকারের সাথে অন্তত এই রেমিটেন্স যোদ্ধাদের কষ্টের ব্যাপারটি চিন্তা করে অন্তত তাদেরকে যেন আমরা ওইভাবে কষ্ট না দিই, সেইভাবে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া দরকার। আপনারাই তো নিশ্চয়ই সরকারের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চালাবেন। ইতিমধ্যে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, কি কি করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেটি বলছি যে এই সেক্টরটি আপনি প্রথমে বলেছেন যে এই সেক্টরটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি সেক্টর করোনাকালীন সময়, বিকজ আমরা যেটি দেখেছি এই সেক্টরে যে এই যে প্যান্ডামিক যেটি হচ্ছে সেটি হিউম্যান ট্রান্সমিশন। সেই কারণে আমরা যারা এই মানব সম্পদ নিয়ে কাজ করি আমরাই সবচেয়ে বেশি বিপদগ্রস্ত এবং যারা বিদেশে যাচ্ছেন। এখানে দুইটি জায়গায় আপনি দেখেন, একটি হলো যেসব কর্মীরা আটকা পড়েছিলেন আমাদের কাছে, তারা আবার তাদের অনেক কষ্ট করে তাদের ভিসা রিনিউ করে টিকিট ইস্যু করে করোনা পরীক্ষা করে যাওয়ার জন্য প্রস্তুতি ছিলেন। আরেকটি হলো আমাদের কাছে প্রায় 70,000-এর উপরে ভিসা স্ট্যাম্প করা কর্মী ছিল, 40,000 স্ট্যাম্প করার বাকি 30-35,000 যেটি প্রসেসে ছিল, এগুলো সব ভিসাগুলো এক্সপায়ার হয়ে গেছে। এগুলো আবার নতুন করে বর্ডার খুলবার পরে, এমবাসি চালু হওয়ার পরে আমরা সেগুলোকে আবার নতুন করে রিমেডিকেল করে ভিসা ইস্যু করে আবার আমরা টিকিটের জন্য গিয়েছি। এখন যেটা হলো যে প্রকৃতি তো এমন একটা জায়গা যেখানে এটি আমাদের কারোই হাত নেই, এটি আমাদেরকে মেনে নিতে হবে, যেহেতু এটা বিশ্বব্যাপী প্রবলেমটি হচ্ছে। তবে এইটিকে কিভাবে এখন আমরা মোকাবেলা করব সেই জায়গাটায় কথা বলার কথা। একটি হলো যেটি অলরেডি প্রশ্নটা ওইখানে যে শুধুই কি করোনা এখানে, মানে এত হ্যারাসমেন্টের পরে পুরো এই 10 মাস 11 মাস ধরে শুধু এই সেক্টরে যারা কাজ করছেন, বিদেশে যারা কাজ করছেন, যারা আসতে চাইছেন অথবা যেতে চাইছেন অথবা এসে আটকা পড়ে গেছেন, তাদের দুর্দশার কোনো সীমা নেই। কখনো টিকিট পাচ্ছেন না, কখনো ফ্লাইট পাচ্ছেন না, কখনো ঢুকতে দিচ্ছে না, কখনো করোনা টেস্টের ঝামেলা, নানান কিছু। এর মধ্যে আবারও যে নতুন করে সৌদি আরবের মতন একটি দেশ যেভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করলো, সেটা শুধুই করোনা কিনা, তারা তো অনেক ওয়েল মেনটেইনড এবং তারা যে কোনো আক্রান্ত মানুষ হলে তো এখন কেউ আসলে নামতেও পারে না, ল্যান্ড করতেও পারে না। সেই কড়াকড়ির ব্যাপারটা তো আমাদের আছেই, আমরা তো এখানে সুনামও অর্জন করেছি, তাইলে কেন? ধন্যবাদ। আপনাকে যেটি বলেছেন একটু আগেই আমাদের সম্মানিত এক্স রাষ্ট্রদূত মহোদয় বা আমাদের ফরেন মিনিস্টার মহোদয় অলরেডি বলেছেন এবং আর অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ বলেছেন, যেটি হয়েছে যে সৌদি আরব যেটি প্রথমে যেই চায়না থেকে যেভাবে শুরু হয়েছিল, তারা যেভাবে জিনিসটিকে হ্যান্ডেল করেছে এবং তারা কিন্তু আরব কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি তারাই বেশি এটাকে শক্তভাবে হ্যান্ডেল করেছে সরকারি পর্যায়ে। তো তারা যখনই ইউকেতে ইউরোপের এদিকে প্রথম শুরু হয়েছে, তারা কোনো রিস্ক, যেটা আমরা মনে করছি একটু ওভারঅল, যে তারা প্রথম দিকে এই জায়গায় একটি সিরিয়াসনেস নিয়ে আসছে যাতে কোনো অবস্থায় সেই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। তবে আমাদের যেটি করতে হবে যে আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে এখানে আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়রা আছেন, তারা অলরেডি দেখেছেন যেটি হচ্ছে আমাদের কূটনৈতিক তৎপরতাকে কন্টিনিউ রাখতে হবে, যাতে আমরা তাদেরকে কনভিন্স করতে পারি যে পরিমাণ আমাদের সতর্ক অবস্থা নেওয়া আছে, উইচ ইজ রিকগনাইজড বাই দি গভর্নমেন্ট, যে স্টেপগুলো নিয়েছেন সেগুলো কনভিন্স করে যেন আমরা তাদেরকে পুরো সার্টিফিকেট এবং সেই কনফিডেন্স এনে যেন আমরা শুরু করতে পারি, এটি একটি। আরেকটি হলো যে আমরা যারা যেতে পারেনি তাদের জন্য এখনই আমরা যেন একটি ডাটাবেস তৈরি করে রাখি, সো দ্যাট এর আগে যে বিশৃঙ্খলাটি হয়েছিল সেটি যেন না হয়। আমরা সেরকম একটি ডাটাবেস তৈরি করে রাখতে পারলে যখন আবার এটি চালু হবে তখন প্রায়োরিটি বেসিসে যাদের ভিসাটা আগে এক্সপায়ার হয়ে যাচ্ছে বা সময় শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে সেই ব্যবস্থা করা, এবং যাদের ভিসাগুলো এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে কিভাবে আমরা আবার রিনিউ করে পাঠাতে পারি, তাদের এই ডাটাবেস থাকা দরকার। আর আরেকটি হলো, আমরা মনে করি যে এই অবস্থায় আমাদের একটি কোঅর্ডিনেশন সেল হওয়া, কারণ এখানে অনেকগুলো একসাথে কাজ করছে, হেলথ মিনিস্ট্রি, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের লিড মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ, সবাইকে নিয়ে ডেডিকেটেড অফিসার নিয়ে যদি আমরা একটি
কোঅর্ডিনেশন সেল করি এবং এটি মনিটর করবার জন্য এবং এটি সময় জায়গায় যে কাজগুলো করতে হবে বাইরাক ইনভলভ করে আমরা তাহলে কিভাবে আমরা মনিটর করি কখন কি পর্যায়ে করতে হবে যদি এই কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেম থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। প্রবলেম তো অনেক ধন্যবাদ। আপনারা কি করবেন সেই জায়গাটা একটু আপনি পরিষ্কার করে বলতে পারলে ভালো হতো। বাইরেরও তো একটা দায়িত্ব আছে, সবই সরকারের করতে হবে, কূটনৈতিকভাবে নেগোসিয়েশন ইত্যাদি নানান কিছু এসব পরামর্শ। আবার আপনিও তো এই সেক্টরের একটা স্টেক হোল্ডার, সো আপনাদের উদ্যোগগুলো কি আছে আমরা স্পষ্ট করে জানতে চেয়েছিলাম। নিশ্চয়ই আপনি বলবেন। শামসুর মুবিন চৌধুরী, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটা শামীম আহমেদ চৌধুরী নোমান তিনি বলছিলেন যে কূটনৈতিকভাবে ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারবে। আপনার মতো একজন সিজনড রাজনীতিবিদ, আন্তর্জাতিক বিশ্লেষক এবং এই ডিপ্লোমেসি নিয়ে অনেক জানেন, সেই ক্ষেত্রে আপনি একটু মূল্যায়ন করবেন, আমরা কি ঠিকঠাকভাবে এই ব্যাপারটা তুলে ধরতে পারছি? ধন্যবাদ। সর্বপ্রথম বলতে চাই যে আবুল হাসান চৌধুরী সাহেব যেটা বললেন যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একসময় সৌদি আরবিয়াতে রাষ্ট্রদূত ছিলেন, এই তথ্যটা ঠিক নয়। উনি যাওয়ার কথা ছিল, তবে সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠে নাই। উনি উনি জাতিসংঘে আমাদের স্থায়ী প্রতিনিধি হিসাবে পরে গেলেন। যাই হোক, এখন আজকে যে খবরটা নিয়ে আপনারা বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছেন যে সৌদি আরবিয়া হঠাৎ করে বাংলাদেশ থেকে যাত্রীদের যাওয়া বন্ধ করে দিল, তো এতদিন তো চলছিল। প্রথমে তারা একবার বন্ধ করেছিল, তার জন্য আমাদের শ্রম যোদ্ধারা আর রেমিটেন্স যোদ্ধারা অনেক ভোগান্তি শিকার হয়েছেন। তার মূল কারণ কিন্তু বাংলাদেশে, এখানে সৌদি আরবিয়াকে সেখানে দোষারোপ করে অতটা লাভ নেই। আমাদেরই অনেকটা গাফিলতি ছিল মানে নানা সেক্টরে, সেটাকে অতিক্রম করে শেষ পর্যন্ত যাত্রী যাওয়া শুরু হলো। এখন যে সৌদি আরবিয়া বন্ধ করেছেন, আপনারা এটা আপনার প্রশ্নের মধ্যে কিছুটা ষড়যন্ত্রমূলক রেশ পাচ্ছি যে বলছেন এটা কি শুধু করোনার কারণে কিনা। সেই উত্তরটা পরিষ্কার হবে যদি আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে এই নিষেধাজ্ঞা কি শুধু বাংলাদেশের জন্যই করা হয়েছে, মানে যুক্তরাজ্যের বিষয়টা ভিন্ন। যুক্তরাজ্যের ক্ষেত্রে সৌদি আরবিয়া শুধু নয়, কাতার অনেকেই তারা বন্ধ করেছে। এই অঞ্চল থেকে অন্যরা যারা সৌদি আরবিয়াতে কর্মরত আছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপিন্স, ওদের ক্ষেত্রেও কি এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিনা। যদি দেখা যায় তাদের ক্ষেত্রেও এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে এটা একটা স্বাভাবিক ব্যাপার। তারা সৌদি সরকার এখানে একটা মানে সতর্কতার সাথে তারা বিষয়টাকে দেখছে। আর যদি দেখা যায় না শুধু বাংলাদেশের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আনা হয়েছে, তাহলে বড় ধরনের প্রশ্ন জাগে বটেই। এবং সেই বড় ধরনের প্রশ্ন মোকাবেলা করার দায়িত্ব মূলত আমাদের কূটনৈতিক তৎপরতা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এক্সপ্যাট্রিয়েট মন্ত্রণালয়, বাইরেরও কিছু ভূমিকা রয়েছে। খুবই ইন্টারেস্টিং জায়গায় আলোচনাটা। আপনি যে প্রশ্নটি করেছেন যে শুধু কি বাংলাদেশের জন্যই এই নিষেধাজ্ঞা, এই প্রশ্নের একটা উত্তর জানা দরকার। উত্তর কিন্তু কখনো কখনো ইনভেস্টিগেশনে হয়, সাংবাদিকরা খুঁজে বের করে, অথবা যখন অথরিটি থাকেন তখন অথরিটির কাছে সরাসরি প্রশ্ন করা যায়। আমাদের সঙ্গে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়েছেন, ডক্টর AK আব্দুল মোমেনের কাছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী প্রশ্নের উত্তর দিবেন। ছোট্ট করে একটা বিরতি নিয়ে এসে আমরা লম্বা করে আপনার উত্তর শুনবো। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। আমরা সম্প্রতি সৌদি আরব সহ আরো কয়েকটি দেশের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়ার ঘোষণার প্রেক্ষিতে আলোচনা করছি। করোনার অজুহাত এই শিরোনামে আমাদের সঙ্গে ডক্টর AK আব্দুল মোমেন আছেন। আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছি বিরতিতে যাবার আগে, শুধু বাংলাদেশের জন্যই কি এই নিষেধাজ্ঞা? যদি বাংলাদেশের যদি সেটা না হয় তাহলে তো আমরা সবাই একই রকমের স্টেটাসে, সুতরাং যেসব দেশ ওখানে শ্রমিক পাঠায় সবাই এক ধরনের তৎপরতা করছে। আমরা নিশ্চয়ই আমাদের তৎপরতাগুলো আমরা যারা যাচ্ছেন তাদেরকে বুঝিয়ে দেবো। স্যার, আমি একটু আপনার কাছ থেকে বিস্তারিতই জানতে চাই। আমি মুন্নি সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তবে আমি একটু বিব্রত বোধ করছি এই জন্য যে আপনার মতো একজন ভালো সাংবাদিক, যারা আমাদের একজন স্টার হিসেবে মনে করি, তিনি এই ইস্যু বলার আগে কোনো গবেষণা করেন নাই মনে হয়। আপনার বক্তব্যে একটা ষড়যন্ত্রের ভাব দেখা দিচ্ছে, যেটা আমাদের শামসুল মুবিন সাহেব খুব সুন্দরভাবে বলেছেন। তুমি ষড়যন্ত্রের ভাব নিয়ে কেন কথা বলেন? আচ্ছা স্যার, আমি তাইলে সফল হয়েছি, আমি সৌদি আরব, জি স্যার, করোনার অজুহাত, এটা আমার শিরোনাম। এখানে গবেষণাটা করতে বসেছি আপনাদের মতো বিশেষজ্ঞ জনদের আলোচনা থেকে শেষে আমরা কনক্লুশনে যাব, এবং আপনার মতো আমরা পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি পেয়েছি, তার কাছ থেকেই তো শুনবো। এখানে গবেষণা যেভাবে রিসার্চ পেপার রেডি করে ওইভাবে রেডি করে উপস্থাপন তো আসলে সেমিনার নয় স্যার, আমরা তো টকশোতেই আছি। আমি বোধহয় সফল। স্যার অনেক ধন্যবাদ আমাকে ধরিয়ে দেবার জন্য। আমরা আপনার কাছ থেকে, আপনাদের সকলের কাছ থেকে শুনতে চাই, এবং যারা, আমি যেটা বলতে চাচ্ছি, জি, আপনার মতো একজন ম্যাচিওর পরিপক্ক সাংবাদিক এই ধরনের করোনার অজুহাত এইগুলো তো আপনার গ্রহণযোগ্য নয়। দিস ইজ নট ট্রু। সেকেন্ডলি দ্বিতীয়ত, আপনি জানেন যে সৌদি আরব এই ইংল্যান্ডের যে নতুন করোনার ভ্যারিয়েন্ট এসেছে তার পরে একটা আতঙ্কে তারা সব দেশের ফ্লাইট বন্ধ করে দিয়েছে, সব ধরনের আনাগোনা বন্ধ করে দিয়েছে। শুধু সৌদি আরব কেন, একাধিক কান্ট্রি এই কাজ করেছে, ইউরোপিয়ান প্রায় 40টার মতো কান্ট্রি এগুলো করেছে। আমরা এই নিয়ে খুব চিন্তিত, কারণ গত এক সপ্তাহে নতুন ভ্যারিয়েন্ট আসার পরে আপনার ইউরোপ মানে যুক্তরাজ্যে ইউকেতে প্রায় 27,250 জন নতুন ভাবে আক্রান্ত হয়েছে। আর ইতিমধ্যে আমরা জানি ইংল্যান্ডের পপুলেশন আমাদের অর্ধেকের কম, কিন্তু সেইখানে প্রায় 67,500 লোক মারা গেছে। ন্যাচারালি উই আর অলসো ওয়ারিড, এবং আমরা এই নিয়ে করেছি, এবং আমরা আগামীকাল এ নিয়ে মিটিং করব, এবং আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম। তবে এখনো পর্যন্ত আমাদেরও বিমান একটাই এখন চালে, সেইটা আমরা চালু রেখেছি। বাট উই আর সিরিয়াসলি থিঙ্কিং অ্যাবাউট ইট। তবে নতুন নতুন তথ্য পাওয়া গেছে যে এই ভ্যারিয়েন্টটা যত মানে 70+ নাকি এর ফাস্টার স্প্রেড হয়, তো ওইটা নাকি আসলে অত সব পাওয়া। যাই হোক, আমরা এটা নিয়ে দেখা আর কালকে নিয়ে আলাপ করবো। আমরা কোনো ষড়যন্ত্র করছি না। সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত অত্যন্ত ভালো। আপনি জেনে খুশি হবেন যে গত কয়েক মাসে সৌদিরা আমাদের থেকে অনেক যতগুলো প্রবাসী এখানে আটকা পড়েছিলেন মোটামুটি সবাইকে নিয়ে গেছে। তাছাড়াও নতুন চাকরি দিয়েছে, আপনার অন্য কোনো দেশ দেয় না, তারা দিয়েছে প্রায় 52,000 লোক। দিস ইজ আপনার বলতে হবে ইজ এ মিরাকল। এর কারণটা হচ্ছে আমাদের সাথে সৌদির খুব ভালো সম্পর্ক। আগামী মাসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবার ঢাকায় আসবেন, আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক। সেই কারণে, আর বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সৌদি আরবে যাওয়ার পর, বারবার যাওয়ার পরে একটা যে সম্পর্ক গড়ে উঠেছে, এই কারণে আমরা এই দুর্দিনের সময় লিগ্যাল ইনলিগ্যাল, যার সৌদি আরবে 22 লক্ষের মধ্যে একটা বিরাট সংখ্যক 3 লক্ষের মতো আছেন ইললিগাল, আনডকুমেন্টেড। আমাদের এই করোনার সময় সৌদি সরকার, আমরা তাদের অনুরোধ করেছিলাম যে বৈধ অবৈধ যারা আছে আপনারা তাদের প্রত্যেকের দুটো জিনিস আমরা এনশিওর করতে চাই। একটি হচ্ছে তারা যেন না খেয়ে না মরে, আরেকটি হচ্ছে তাদের আপনার মেডিকেল ফ্যাসিলিটি দেওয়ার জন্য সৌদি সরকার বৈধ অবৈধ সবাইকে আপনার এই সুযোগ সুবিধা দিয়েছে। আর তারপরে আপনি খালি ষড়যন্ত্র করলেন, দিস ইজ নট রাইট, এটা দুঃখজনক। আর আরেকটা জিনিস বললি, ইংল্যান্ড নিজে, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, স্যার আমি একটু ডিফেন্ড করার সুযোগ পেলে, আমি আপনি ষড়যন্ত্র শব্দটা কোথায় পেলেন আমি একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই। আমরা করোনার অজুহাত যে একটা প্রশ্ন রেখেছি, এবং এই অজুহাতে বারবার করে আমাদের যারা ভুক্তভোগী তাদেরকে তো বোঝাতে হবে, এবং ভাগ্যিস আপনাকে আমরা পেয়েছি এবং বিস্তারিতভাবে বলছেন। সবসময় খুব ছোট করে যখন ব্রিফ করেন অনেকে পাওয়া যায় না, এবং এখান থেকেই তো আমাদের গবেষণাটা উঠে আসবে, আমাদের সম্পর্ক কতটা ভালো বা মন্দ, এটা আসলেই করোনা নাকি অন্য কোনো কিছু। আমি স্যার সেই জায়গা থেকেই শিরোনামটি রেখেছি, ষড়যন্ত্র শব্দটি কোথাও উচ্চারিত হয়নি স্যার, বিনয়ের সাথে আবার বলছি। এইটা আমার ঢোকার সাথে সাথে আমি আমাদের সম্মানিত রাষ্ট্রদূত শামসুল মুবিন চৌধুরী বলছেন যে ষড়যন্ত্র একটা
আওয়াজ পাওয়া জি যাচ্ছে জি এমন গন্ধ ভাবে পাচ্ছেন না। শামসুর শিরোনাম মবিন করেছে। চৌধুরী ভালোবাসেন বোধহয় শব্দটা অনেক। জি আচ্ছা যাই যেটা বলছিলাম, আসলে আমি 40টা না 48টা দেশ আপনার কিসের সাথে, যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা এটা নিয়ে পর্যবেক্ষণ করছি এবং আগামীতেও আমরা আগামীকালকে আমরা বসবো এবং আমাদের হেলথ মিনিস্ট্রি উইল ডিসাইড। আমরা যেগুলো তথ্য পেয়েছি ইংল্যান্ড থেকে সেইগুলি আমরা পরিবেশন করব। ডিসিশন হবে মিটিংয়ে আপনার বিমান পরিবহন মন্ত্রণালয়, হেলথ মিনিস্ট্রি সবাই মিলে, আমাদের প্রবাসী কল্যাণ সবাই আমরা বসবো, বসার কালকে বিকেল বেলা। সো এটা হচ্ছে ব্রিটিশ যে ফ্লাইটটা আমাদের, একটাই মাত্র ফ্লাইট আমাদের, তো একটা ওপেনিং ও রাখার সবসময় আমরা চাই যে এটা ওপেনিং থাকুক। সো উই হ্যাভ প্লাস মাইনাস, ইভেন্চুয়ালি কি ডিসিশন হবে আই ডোন্ট নো, আমরা আপাতত খোলা রেখেছি। যাই হোক, বলছিলাম আজকে আমাকে বলেছিলেন যে আজকে আমরা যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। জি স্যার, আমার এটা নিয়েও প্রশ্ন আছে, একটা তুরস্ক নিয়েও প্রশ্ন আছে একেবারে আমার জানার জন্য স্যার। 1 মিনিট শুধু, একজন ভুক্তভোগী অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন, তার ফোনটা নিব। পেয়ার আহমেদ, উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে। উনি একটু তার বক্তব্যটুকু বলবেন, যিনি ওখানে কাজ করেন, আমরা যাদের কথা নিয়ে এখানে আলাপ করছি। পেয়ার আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ধন্যবাদ, শুনতে পাচ্ছি। জি আচ্ছা, আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলছি, আপনি তো এতক্ষণ ধরে আলোচনার মধ্যে আছেন, মাননীয় পররাষ্ট্র মন্ত্রীকে শুনছিলেন। ওই দিককার অবস্থাটা একটু বলেন, এবং যারা যেতে পারলো না, হঠাৎ করে এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হয়েছে, এবং যাদের টিকিট হয়তো মেয়াদ শেষ হয়ে যাবে, আকামার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা কি ভাবছেন, তারা কি মনে করছেন যে এটা করোনার জন্য এরকম হঠাৎ করে এরকম সিদ্ধান্ত, নাকি আমরা এতটা ভালো করছি, বাংলাদেশ এত ভালো করছে, সেই জায়গায় তারা বারবার এক ধরনের মনে করিয়ে দিচ্ছে যে দেখো আমরা পারি? কি মনে হয়, ওখানে বসে কি পাচ্ছেন? জি ধন্যবাদ এটিএন বাংলাকে এরকম একটা প্রোগ্রাম করার জন্য। অ্যাকচুয়ালি এখানে আমাদের দেশের প্রতি আরো যথেষ্ট পজিটিভ, তার কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ফ্লাইট দীর্ঘদিন ধরে বন্ধ, চালু করে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ফ্লাইট চালু ছিল। তবে ভুক্তভোগী হয়েছে আমার এই যে গত 21 তারিখে হঠাৎ করে ঘোষণা দেওয়াতে সবাই মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি, যে আবার না আগের মতো যদি বন্ধ হয়ে যায়। তবে এখানে স্থানীয় পরিস্থিতি খুবই ভালো। ওনারা ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে, আমরা সবাই অনলাইনে অ্যাপ্লাই করছি ভ্যাকসিনের জন্য, ওনারা ফ্রিতে সবাইকে সিরিয়াল মেনটেন করে ভ্যাকসিন দিতেছে। তবে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি একটা অনুরোধ থাকবে, পরামর্শ থাকবে আর কি, যে আমরা গতবারের মতো যেন এবার আমরা এরকম লং টাইম যেন না হয়, প্রয়োজনে আমাদের সমন্বয় করে, এখানে আমাদের রাষ্ট্রদূত মহোদয় আছেন, ওনাদের সমন্বয় করে এখানে আমাদের স্থানীয়ভাবে যদি আমরা দেশের থেকে যারা আসবে, প্রয়োজনে সরকারের সাথে যদি নেগোসিয়েশন করে এখানে আপনার যদি কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে সরকারের পক্ষ থেকে, যে আমাদের প্যাসেঞ্জার যারা আসবে 14 দিন এখানে কোয়ারেন্টাইনে থাকবো, পরবর্তী তোমরা টেস্টের মাধ্যমে ওনাদের কর্মস্থলে নিয়ে যাবে, উদ্যোগ নিতে পারে আমার মনে হয়। সেটাই তো নিয়ম, ওখানে ঢুকতে গেলে তো কোয়ারেন্টাইন আপনার করতেই হবে। জি না, এখনো কোয়ারেন্টাইন এরকম নাই, এখন যদি এরকম নিশ্চিত করে আমাদের সরকার থেকে। আচ্ছা, আমি শুধু জানতে চাইছি যে আপনি নিশ্চয়ই আপনার সহকর্মীরা অন্যরা যারা আসতে পারেনি, তারা নানা রকমের, আমার দুইজন, যেমন আমার দুইজন আমি যে ভিসা এক্সপায়ার হয়ে গেছিল, নতুন ভিসা, আমার একজন ভাতিজা এবং কি একজন ভাগিনা, এদের পুনরায় আবার ভিসা করে ডেট বাড়াইয়া, এই যে 26 তারিখে সুইজারল্যান্ডে ফ্লাইট ছিল একজনের, আরেকজন ছিল 23 তারিখে। কিন্তু আপনার এই যে এখন এই কারণে মানে সবাই আতঙ্কে আছে যে কি অবস্থা হবে, যে আগে এক্সপায়ার হয়েছে, এখানে কোভিল থেকে পেপার নেওয়া অনেক কষ্ট হয়েছে। আমি শুধু জানতে চাই যে কি শুনলে আপনাদের একটু আতঙ্কটা কম হবে, আতঙ্কটা দূর হবে। খোদ পররাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, খোদ পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আপনারা তো একটা কিছু শুনতে চান, যেটা শুনলে মনে হয় একটু শান্তি পাবেন, আপনারা সরাসরি জিজ্ঞেস করে ফেলতে পারেন কি শুনতে চান। অবশ্যই স্যারের মধ্যেও জানতে চাই আমরা, যদি আমাদের স্যারের ওখান থেকে আমাদের দেশের থেকে যারা ভালো একটা উদ্যোগ নিয়ে এখানে সরকারের সাথে যদি সমন্বয় করে, যে আমাদের জন্য অচিরে ঘোষণা জানা, ইনশাআল্লাহ 1 সপ্তাহের জন্য করছে ওরা, 1 সপ্তাহ পরে আবার ফ্লাইট চালু করতেছে। শুধু আমরা না, আমি মনে করি আমাদের পুরা অল ফ্যামিলি, পুরা এই যে দেশে এবং বিদেশে সবাই একটা আতঙ্কে আছে। আতঙ্কটা নিরাময় হবে যদি স্যাররা ভালোভাবে একটা উদ্যোগ নেয়, যে এদের সাথে সমন্বয় করা। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ। আরো একজন স্যার আরেকজন ফোনে আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, আমি তারপর আপনাকে দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো
হ্যাঁ, আসলে আমি 20 তারিখে, গত 20 তারিখে বাংলাদেশ থেকে সৌদি আচ্ছা, আমরা ওনার লাইনটি কেটে গেছে। স্যার, যে কথা শুনতে চাচ্ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে শুনতে চাচ্ছিলেন। সৌদি আরব অ্যাব্রাপ্টলি এই বিশেষ কারণে হঠাৎ করে তারা সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। আমাদের সৌদি আরবে যিনি রাষ্ট্রদূত ডক্টর জাভেদ পাতওয়ারি, উনি জিবুতি গিয়েছিলেন, সেখানে আটক আছেন, উনি ফেরতে পারতে সৌদি এয়ারলাইনে গিয়েছিলেন, তারা নিজেদের এয়ারলাইনে সব বন্ধ করে দিয়েছে। তারা বলেছে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে অল ফ্লাইটস, এবং সেইটা বাড়তেও পারে ডিপেন্ডিং অন দি আপনার সিচুয়েশন। যদি করোনার ভয়াবহতা আর বাড়ে হয়তো তারা, কারণ ইতিমধ্যেই তারা অনেক দে হ্যাভ সাফার্ড এ লট। সুতরাং আমরা সাফার করেছি। আমরা যেমন ধরুন মার্চের 8 তারিখে প্রথম ঢাকায় আমরা করোনার নমুনা পেলাম, আর আমরা 12 তারিখে ইউরোপ থেকে সব ফ্লাইট বন্ধ করে দিয়েছিলাম এই জন্যে যে বলা হয়েছিল ইটালি ইজ দি এপিসেন্টার। ইটালি থেকে বিশেষ করে বন্ধ করার জন্য আমরা ইউরোপের সব ফ্লাইট বন্ধ করি। কিন্তু আমাদের কিছু প্রবাসী ভাইয়েরা বিভিন্ন ভাবে উল্টাপাল্টা করে কেমনে কেমনে এসে আপনার কাতারে আসে উপস্থিত হন, এবং কাতারে এসে রাত্রে 1টা-1:30টার দিকে আমরা ফোন পেলাম যে ওনারা আসছেন ইতালি থেকে। ন্যাচারালি আমাদের জিজ্ঞেস করা হলো যে ওদের আমরা ঢুকতে দিব কিনা, না বিদায় করে দেবো, কারণ আমাদের হচ্ছিল যে আমরা গ্রহণ করব না, আমরা এই কোভিড ওয়ালা লোক গ্রহণ করব না। কিন্তু এখন আফটার অল তারা বাংলাদেশি অরিজিনাল, এখন ইতালিয়ান নাগরিক হইতে পারেন, কেন দে আর অরিজিনাল 142 জন। আমরা তখন বললাম যে 1 শর্তে আমরা তাদের নেব, তারা যখনই প্লেন থেকে নামবেন ইমিগ্রেশনেও যাবেন না, আমরা বাঙালি কারোর সাথে সাক্ষাতের সুযোগ দেব না, আমরা তাদের বাস দিয়ে আমাদের এই কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাব। এর আগে কিছুদিন আগে আমরা সেখানে চায়নার থেকে 314 জন এনেছিলাম, ওখানে রেখেছিলাম। এটা আমরা সিদ্ধান্ত নিই, এবং সেই বাবদে সকালে 5টা দিকে যখন ফ্লাইট আসে তাদের আমরা বাসে, তারা তখন বাসে উঠবেন না, তারা তখন এন বিরক্ত করলেন, সবাই না প্রায় 20 জনের মতো, 15-20 জনের মতো, তারা আমাদের বাসটা ভেঙে ভাঙলেন, অমুক কিছু করলেন। তারপরে ওখানে গিয়ে বেশ ব্যবহারটা খুব সৌজন্যমূলক আচরণ ছিল না। যাই হোক, তারপরে সবচেয়ে দুঃখজনক ওনারা চলে গেলেন, আমাদের কোয়ারেন্টাইনে থাকেন না, ওদের পছন্দ হয় নাই। তারা বলছেন 5 স্টার হোটেলের মতো না থাকতে থাকবেন না ওনারা, চাই ওনারা চলে গেলেন। চলে গিয়ে তাদেরই ক্ষতি হলো। প্রথম যিনি মৃত্যু মুখে পতিত হলেন সেই ইতালির থেকে যে ভদ্রলোক আসছিলেন, তার ওয়াইফ এবং মেয়েটা দেশে থাকতো, তাদের সাথে উনি ছিলেন, উনি চলে গেছেন কোয়ারেন্টাইন না মেনে, ওদের সাথে ছিলেন, তার ওয়াইফও মারা যায়, মেয়েটিও মারা যায়। ভেরি স্যাড ইনডিড। আমরা এই জন্য, তিনি তখন ওনারা বলছিলেন যে আমরা বাংলাদেশের কোনো আইন কানুন মানি না, আমরা ইতালিয়ান লোক। তো যাই হোক, এইবারও আমরা খুব ভয় পাচ্ছি। ইংল্যান্ড থেকে, বিশেষ করে আমি সিলেটের লোক, আমার সিলেটের যথেষ্ট লোক এই ইংল্যান্ড থেকে এই সময় আসেন, ছুটি ছাটা থাকে, কাজকর্ম থাকে না, তার ফলে তারা দেশে বেড়াতে আসেন, অনেকের বিয়ে শাদী থাকে, অনেক কিছুর কারণে। আমরা ভয় পাচ্ছি যে এইবারে শুনতেছি, উই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট, এই যে একটা কোভিড অসুখ, এটা খুব কঠিন, বুঝাই যায় না যে কখন আমারে ধরলো। হ্যাঁ, আমরা ভয় পাচ্ছি, কারণ তারা ব্রিটিশরাই বলতেছে এটা খুব ভয়ানক। আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে কন্টিনিউয়াসলি টেক্সট পাচ্ছি, ফোন পাচ্ছি যে তারা ঘর থেকে একটা অ্যাপার্টমেন্ট থেকে নিচে যেতে পারে না, হ্যাঁ, সামনে কিসে যেতে পারে, মানে একেবারে কন্ট্রোল করে রেখেছে। ভয়ে অনেকটা আতঙ্ক তো বটেই, তা আমরা জানি না। যেটা বলছিলাম যে সৌদি আরব উইল ডিসাইড তারা তাদের মঙ্গলের জন্য কি, বাট দে উইল অলওয়েজ কনসিডার বাংলাদেশের সাথে সৌদি আরবের বর্তমানে সম্পর্ক অত্যন্ত উষ্ণ, সুতরাং তারা আমাদের পানিশমেন্ট দেওয়ার জন্য কিছু করবে না। আর আমি আপনাকে কিভাবে আশ্বস্ত করব যে ফ্রি থাকবে কিনা, আই ডোন্ট নো, এইটা 1 সপ্তাহ থাকবে না 2 সপ্তাহ, উই ডোন্ট নো। তবে আমরা যেটা বলেছি যে যাদের টিকিট ছিল বাদ হয়ে যেতে পারেন নাই, আমরা তাদের অগ্রাধিকারের ভিত্তিতে আমরা টিকিট ইস্যু করব। এর চেয়ে বেশি সার্ভিস কি আর কিভাবে পাবেন? আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন অনেকে কানেক্টেড আছেন, আমাদের এই অনুষ্ঠানে কানেক্টেড আছেন, সৌদি আরব থেকে আছেন, বাংলাদেশ থেকে আছেন, যারা টিকিট নিয়ে যাওয়ার জন্য তৈরি আছেন, তেমন অনেকেই আছেন, আবার টিভি সেটের সামনে বসে আছেন। আপনাদের অনেকে প্রশ্ন আছে, আমি
আরেকটু বিস্তারিত যে জায়গাটায় আরেকটু বলবেন, আমার মনে হয় মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক কূটনীতিক, তার ওইখানকার অবস্থাটা নিজের অভিজ্ঞতা দিয়ে দেখে এসেছেন। সুতরাং এই মানুষগুলোকে আমরা আরেকটু বেটার সার্ভিস কিভাবে দিতে পারি এই করোনা সিচুয়েশনে, বারবার করে যখন ফেরত আসছে আবার যেতে পারছে না, টিকিট পাচ্ছে না, সেই ব্যাপারে একটু আপনার কাছ থেকে শুনতে চাই মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম। আমরা অনেক চেষ্টা জাতীয়ত্ব করে ওখানে পাঠানোর জন্য, জি, কিন্তু তারা বন্ধ করে রেখেছে। বিশেষ করে ল্যান্ড এবং ট্রেন সব বন্ধ করে রেখেছে। অনলি এখন একটা বাবুল, এয়ার বাবুল করা হয়েছে। আমরা প্রতিবেশীতে কত লোক যায়, আমরা প্রত্যেকদিন ফোন পাই, কবে আমরা যেতে পারবো, কবে আমরা, আমার অমুক অসুস্থ, আমাকে অমুকে যেতে হবে, মানে এটা কন্টিনিউয়াস হ্যামারিং যে কবে যেতে পারবো। এবং রিকোয়েস্ট করলে ওরা বলে আমাদের তো খোলা নাই, আমরা এই কোভিড এর কারণে আপাতত বন্ধ রেখেছি। অন্যান্য কয়েকটা দেশে যেতে পারতেছি, ওইটাই তো একটা সৌভাগ্য। জি, আমি একটু যোগ করতে বলবো মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম। ধন্যবাদ। আসলে আমাদের মধ্যখানে আলোচনাটা বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল, বাট আই এনজয়। তো আমার মনে হয় এখন আমরা আবার পরিবেশটা ফেরত পেয়েছি। আসলে আমি এটা নিয়ে একটা যোগ করতেছিলাম, এর ভিতরে করোনার ভিতর থাকতে আমি একটা বই লিখে ফেলেছি, এটা হচ্ছে বিষাদ সময়, করোনাকে নিয়ে। তো সেটাতে আসলে এটা হচ্ছে একটা মানবিক বিপর্যয়। এখানে যেটা হয়েছে বিশ্বব্যাপী, এটা একটা দেশে হয় নাই বা দুটা দেশে হয় না, একটা ব্যক্তি দুটা ব্যক্তিও না। এখানে ধনী গরিব নির্ধন ধনী সবাই এককভাবে শঙ্কিত, এবং তারা সেখানে সাফার করে যাচ্ছে। যারা বাইরে যেতে পারছে না তারা যেমন সাফার করছে, যারা আমরা ঘরে আছি তাদের মধ্যেও শঙ্কা কাজ করে যাচ্ছে। এবং সেটা বিশেষ করে এখন যখন ইংল্যান্ডে যখন এটা হয়েছে, যে উইচ সিএনএন এবং বিবিসি তো হরদম আপনি খুললে দেখবেন, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটু আগেই বলেছেন যে এটাকে বলা হচ্ছে যে 70 টাইম ইজ মোর পাওয়ারফুল দেন আর্লিয়ার দ্য ভাইরাস। সুতরাং এবং সেখানে যে হারে মানুষ এফেক্টেড হচ্ছে, এইটা মিডল ইস্টের লোকরাও কিন্তু তারাও ভয় আছে। আমাদের দেশের ভিতরে, যেমন আমার বাসার কথা বলি, সবাই আমাকে বলে আল্লাহ, এতদিন তো মনে করছিলাম যে ভ্যাকসিন চলে আসছে, এখন তো এই ভ্যাকসিনও নাকি কাজ করতেছে। এইটা যেমন আজকে একটু আগে ফাইজার এবং মডার্না তারা বলছে তারা দে আর নাও অ্যাপ্লাইং, ওই যে তারা অ্যাপ্লাই করে দেখছে তাদের এই ভ্যাকসিনটা কিন্তু এই যে 70% যেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটু আগে দ্রুত গতিতে এটা ছড়াচ্ছে, তো এটাকে রোধ করতে পারে কিনা, এটা প্রতিষেধক হতে পারে কিনা, সেটা কিন্তু আনসার্টেন। এখন তারা পুরো ইউরোপ, আপনি এই যে আজকে দেখলাম আমি স্পেন আগামী মার্চ পর্যন্ত লকডাউন, আপনি ফ্রান্স লকডাউন, জার্মানি লকডাউন, ইটালি লকডাউন, তো সমস্ত দেশগুলো লকডাউন। এখন কাউকে কেউ এখানে আমরা দোষ দিতে পারবো না। আমাদের শ্রমিক যারা সাফার করছে, এটা কিন্তু এটা কারো কোনো এমন না যে এটা যুদ্ধের কারণে হয় নাই, এটা প্রাকৃতিক একটা কারণে, এটা বলা অ্যাক্টস অফ গড। এটা আল্লাহ তাআলা, হয়তো আমরা যে অ্যাক্টস অফ গড ধরি, তাহলে এখানে আমাদের এই যেটা আমরা একটু আগেই আমরা বলছিলাম, আমাদের মাননীয় রাষ্ট্রদূত শমশের মবিন যেটা বলেছিলেন, জনাব আবুল হাসান চৌধুরী যেটা বলেছেন, এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেখানে এসে যোগ করেছেন, আমি খেয়াল করেছি ওনাকে বলা হয়েছিল যে আমরা এখানে একটা তথ্য খুঁজছি যে সৌদি আরব ইন্টেনশনালি এই কাজটা করছে না। এটা আসলে কেউ ইন্টেনশনালি করছে বলে এখন আমাদের মনে হচ্ছে না, কারণ পরিষ্কার হয়ে গেছে যে সৌদি আরব শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, সমস্ত দেশের জন্য করেছে। এবং আরো জিনিস হচ্ছে যেটা আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে শুনলাম, সৌদি আরব আমাদের আগের যারা ছিল তারা না, আরো 52,000 নতুন ভিসা ইস্যু করে। এবং বাইরার যিনি এখানে ছিলেন শামীম সাহেব, উনি বললেন যে 76,000 নতুন সিলমারা পাসপোর্ট তাদের কাছে আছে। দ্যাট ইট মিনস দ্যাট দে হ্যাভ ভেরি পজিটিভ অ্যাটিটিউড। সৌদি আরবে আমরা যদি বলতাম যে শুধু বাংলাদেশকেই তারা টার্গেট করেছে, বাংলাদেশকে এখানে করেছে, বরং আমি বলবো যে আমাকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেদিন বলছিলেন যে তাদের সাথে ওনার যে উনি ওখানে দীর্ঘদিন তাদের ওখানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে, যদিও একটু আগেই আবুল হাসান চৌধুরী সাহেব হয়তো সেটাকে রাষ্ট্রদূত বলতে চেয়েছেন, আসলে রাষ্ট্রদূত উনি এখানে সৌদি গভর্নমেন্টের ফাইন্যান্স অ্যাডভাইজার ছিলেন। So he is having very warm relationship with the concerned people, those are in the power. ইভেন কি আমি পারস্পরিক শুনেছি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওনার একটা বিশেষ সম্পর্ক বিদ্যমান আছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই সৌদি আরবকে নিয়ে। শুধুমাত্র সৌদি আরবকে আমরা টার্গেটেড করা, এটা ঠিক হচ্ছে না। আমরা আমরা কি সিঙ্গাপুরে যেতে পারছি, আমরা কি পার্শ্ববর্তী মালয়েশিয়া যেতে পারছি,
আমরা যেতে পারছি না, ইভেন কোন দেশে আমরা তবে তাদের কাছে আমাদের অনুরোধ যেটা থাকবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে, আমাদের যে মানুষগুলো আছে তাদের সাথে মানবিক আচরণ, সেটা অবশ্য আশ্বস্ত হয়েছে। একটু আগে সৌদি আরবের একজন বললেন তাদেরকে সেখানে দেখভাল করা হচ্ছে, তাদেরকে সিরিয়ালি তাদের ভ্যাকসিন দেওয়া ব্যবস্থা করা হচ্ছে, দে আর টেকিং কেয়ার। এবং আমাদের দেশে যারা যেতে পারে নাই, আমাদের সেটা হচ্ছে আমাদের মেইন ফোকাসটা হওয়া উচিত, যারা যেতে পারে নাই তারা যেন আর্থিক কোনো দুর্গতিতে পড়ে না, তারা যেন কষ্টে পড়ে না, তার পরিবার পরিজন নিয়ে যেন না থাকে, এই জিনিসটাকে আমরা বেশি করে ফোকাস করা এখন আমাদের সময় আসবে। একদম স্যার, আমাদের সবারই আসলে প্রত্যাশাটা এটা। এবং যখন নাকি স্বয়ং অথরিটির কাছ থেকে আমাদের এই ভুক্তভোগীরা শুনবেন, তখন তাদের পেইন, তাদের যে মনের ব্যথা, সেটা অনেকখানি লাঘব হবে। সে কারণেই সরাসরি আমরা অনেকে কানেক্ট করেছি, অনেকে ফোন আমরা নিচ্ছি। একজন দর্শক আবার ফোনে আপনাদের সঙ্গে একটু যুক্ত হতে চাইছেন। হ্যালো 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 হ্যালো, আপনি আমাকে শুনছেন? জি জি, হ্যালো। আসলে আমরা কাতার রেসিডেন্ট আর কি, অনেকেই আজকে পড়ছি কাতার থেকে। আমার আজকে 295 দিন এবং অনেকেরই আছে 1 বছরের উপরে, তার মানে 400 দিনের উপরে হয়ে গেছে কাতার রেসিডেন্ট। প্রায় 12,000-এর উপরে লোক আমরা আটকা আছি। এখন কাতার সরকার একটা রি এন্ট্রি পারমিটের নামে যে জিনিসটা তৈরি করছে, আমার জন্য আমার কোম্পানি অ্যাপ্লাই করছে, কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্রুভাল হচ্ছে না। সেপ্টেম্বরের 7 তারিখে আমার কোম্পানি অ্যাপ্রুভাল করছে, আমার সাথে রীতিমতো নিয়ম মাফিক আজকে কথা হচ্ছে। তারপরও আমার কোম্পানি বলতেছে উই ট্রাইং ভেরি হার্ড বাট দে আর নট অ্যাপ্রুভিং। এখন কিছু কিছু লোক তারা অ্যাপ্রুভাল পাচ্ছে, কিন্তু ওইটা 2 নাম্বারই করে, মানে কাতারের মধ্যে কিছু লোক অ্যান্টি পাচ্ছে। জি, আপনি নিশ্চয়ই জিজ্ঞেস করেছেন কারণটা কি, এবং সেখানে এখন করোনার সময় তো অনেক কিছুই একটু অনেক কিছু লকডাউনের মধ্যে পড়ে গেছে, অনেক সিদ্ধান্ত খুব চাইলেও নেওয়া যায় না। সেটা হয়েছে কিনা সেটা নিশ্চয়ই আপনি জানতে চেয়েছেন, নাকি আপনার কোনো একেবারেই ব্যক্তিগত ইস্যু? আমার মনে হয় আমরা একটু সামষ্টিক ইস্যু, সবার ইস্যু নিয়ে, সবাই যাতে ভোগান্তিতে না পড়ে সেই ইস্যু নিয়েই কথা শুনতে চাই, কথা বলতে চাই। একটা বিরতির পরে ফিরছি। আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে যুক্ত আছেন মাসুদুল আলম, সৌদি আরব অবস্থানরত সৌদি প্রবাসী। তিনি হয়তো অভিজ্ঞতার কথা বলবেন, আর আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনবো। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, তিনিও বলছিলেন। ডক্টর নীলরঞ্জন বিশ্বাস তিনি আছেন শামসুল মুবিন চৌধুরী আমাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের যারা কাজ করেন তারা ফের বিপদে পড়েছেন নতুন করে যে করোনার প্রকোপ, সেটার কারণে। আসলে বিষয়টি হঠাৎ করে মধ্যরাত থেকে 21শে ডিসেম্বর মধ্যরাত থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেবার কারণে তাদের এই বিপদ আসলে কতদিন থাকবে বা অনিশ্চয়তা কতদিন তারা ভুগবেন, সেই সব নিয়ে আমরা আলোচনা শুনতে চাই। অজুহাতটি কি খালি শুধু করোনার? এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে এখন আমরা যাদেরকে শুনবো অনেকেই আছেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন, অনেকক্ষণ কথা বলেননি। বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী মাসুদুল আলম, একটু অভিজ্ঞতার আলোকে জানতে চাই কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে। আমরা আমাদের যারা কাজ করেন, আমাদের যারা পুলিশে রেমিটেন্স যোদ্ধা, বিভিন্ন সেক্টরে যারা কাজ করেন, তাদেরকে নেয়া, পাঠানো, মেয়াদ বাড়ানো ইত্যাদি, ওই দিককার অভিজ্ঞতাটা একটু যদি বলেন। এই দিকে তো আমরা রাস্তায় অনেক আহাজারির খবর দেই, ওই দিকের অভিজ্ঞতা যদি একটু বলেন। জি ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ মনীষা দিদিকে, আপনাকে। আসলে আমি সৌদিতে না, আমি বর্তমানে বাংলাদেশে। আপনি বাংলাদেশে আছেন আমি জানি। হ্যাঁ জি জি, আমি চলে যাওয়ার, আমার ফ্লাইট হচ্ছে জানুয়ারি 2 তারিখে ফ্লাইট হওয়ার কথা ছিল আর কি। এখন হঠাৎ করে
এই করোনার অজুহাত বা যেটাই বলেন, সৌদি সরকার যেহেতু বন্ধ করে দিয়েছে সমস্ত ফ্লাইট, এজন্য আমার যাওয়াটাও কিন্তু অনিশ্চিত হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা যারা প্রবাসী, অনেক ভাই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব যেটা বলেছেন, অনেকেই ফেরত গেছেন, কিন্তু আমার জানা মতন এখনো অনেকেই আছেন তারা যেতে পারেন নাই। তাদের কফিলের সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু কফিলের কাছ থেকে সুস্পষ্ট সহযোগিতা না পাওয়ার কারণে ওনারা, অনেক লোকেই আছেন, আমার জানা মতন 4-5 জন আছেন, ওনারা মানবেতর জীবন যাপন করতেছেন। অনেকে ওনাদের ব্যবসা বাণিজ্য সেখানে ফেলে রেখে এসেছেন, ওনারা কিন্তু যাইতে পারেন না, যার কারণে খুবই অসহনীয় অবস্থায় ওনারা অবস্থান করছেন বাংলাদেশে। আর সৌদি সরকারকেও আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাচ্ছি। বিগত করোনার প্রাদুর্ভাবের সময় ওনারা যথেষ্ট সহযোগিতা করছে প্রবাসীদেরকে, এবং যারা আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, যারা বৈধ বা অবৈধ সবাইকে সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ, এটা তাদের প্রশংসা পাওয়ার যোগ্য। ওনারা সহযোগিতা করেছেন। তবে সাথে সাথে আমার একটা অভিযোগও আছে, এই করোনা মহামারীতে বিভিন্ন দেশ যেভাবে তাদের লোকজনকে সহযোগিতা করেছে, আমাদের দেশের সরকার প্রধানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পাঠানো হয়েছে, কিন্তু সেটা সুন্দরভাবে বিলি বন্টনের অথবা অব্যবস্থাপনার কারণে কিন্তু সেটা আমাদের অনেক ভাইয়ের কাছে গিয়ে পৌঁছে নাই। এ ব্যাপারে বর্তমানে সৌদি আরবের যিনি রাষ্ট্রদূত আছেন জনাব ডক্টর জাভেদ পাটোয়ারি, আমরা আশাবাদী আবারও যদি সরকার প্রধান যদি এরকম কোনো মহামারী দেখা দেয় এবং সরকার যদি প্রবাসীদেরকে সহযোগিতা করে, তাহলে অন্তত সকল প্রবাসী সেটার স্বাদ উপভোগ করবে ইনশাআল্লাহ, আমি আশা করি। জি, আমি আরেকটা কথা হচ্ছে, জি বলেন। জি বলেন। আরেকটা কথা হচ্ছে যে আমরা যারা প্রবাসী, আসলে আমরা মনে করি বা আমাদের দেশের সরকার মনে করে প্রবাসীরা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের আসলে কিছু কিছু কষ্ট আছে, যেমন এয়ারপোর্টে আসার পরে আমরা আরেকজনের কাছে সিম ধার নিতে হয় আমাদেরকে, আমরা আমাদের প্রবাসীদের কার্ড দিয়ে বা প্রবাসীদের এই পাসপোর্ট দিয়ে আমরা একটা সিম কার্ড পর্যন্ত নিতে পারি না। জি, আমাদের একমাত্র ন্যাশনাল আইডি কার্ড না থাকার মাসুদুল ভাই, এগুলো তো অনেক প্রত্যেক দিন আলোচনা করার মতো বিষয় এবং অনেক লম্বা সময় দিতে হয় আমাদের এইসব বিষয়গুলোতে শুনবার জন্য, এবং নিশ্চয়ই কথা বলতে বলতে কোনো না কোনো নিশ্চয়ই সুব্যবস্থা হয়, অনেক জিনিসই পরিবর্তন হয়, সেই জন্যই আলোচনা করি। আমি একটু যোগ করতে বলবো আবুল হাসান চৌধুরী স্যার, আমরা তো মানে বুঝতেই পারছি যে যারা এই হঠাৎ করে এই দুর্ভোগটার মধ্যে পড়েছেন অথবা পড়তে যাচ্ছেন, এই যে যেই ভদ্রলোক যিনি জানুয়ারির 2 তারিখে যাবেন বলে জানুয়ারির 7 তারিখে যা টিকিট কাটা আছে, তার মতো অনেকেই আছেন। আমরা আসলে একেবারে রাষ্ট্রীয়ভাবে তাদের একটু আশ্বস্ত করার জন্য কি কি করা দরকার স্যার, আপনি যদি একটু যোগ করেন। একেবারে নিঃসন্দেহে খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু এটা শুধু একটা দেশের না, অনেক দেশের। আমি নিশ্চিত আপনার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ছেলেপেলেরা ভর্তি হবার পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দাঁড়াতেও পারছে একদম। এইটি এখন সামগ্রিক অবস্থা। তো আমি যেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, বিদ্যমান সুসম্পর্কের কথা বলেছেন, এবং তার কথা শুনতে শুনতে আমার একজন এই দেশের নাগরিক হিসাবে একটা কথা মনে আসছিল যে যদি এই সফল এবং ইতিবাচক কূটনীতির মাধ্যমে কোনো একটা ঘোষণা সৌদি সরকারের কাছ থেকে, অনেক সময় ডিপ্লোমেসি খুব জোরালো ভাবে মেগাফোন ডিপ্লোমেসি হয় না, কোয়াইট ডিপ্লোমেসি হয়, সে তার মাধ্যমে যদি একটা আলোচনা, একটা ঘোষণা আসে, ইনশাল্লাহ যখন তারা এটা লিফট করবে, সেই লিফটের প্রথম সারির যে কয়েকটা দেশ থাকবে তার মধ্যে বাংলাদেশ থাকবে, এরকম একটা পজিটিভ কথাবার্তা ডিপ্লোমেসি চলতে পারে। সেটা আমরা জানতেও চাই না, যদি জানানোটা অসুবিধাজনক হয় সেটা চলতে পারে। কিন্তু আমি একথা একেবারে অনস্বীকার্য যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সৌদি আরবের সাথে একটা বিশেষ গভীর সুসম্পর্ক বিরাজমান, এবং সেটা আজ 20 বছর আগেও আমি সেটা নিজে প্রত্যক্ষভাবে দর্শী, এবং সেটা নানা চড়াই উতরাই পার হয়ে এমন একটা জায়গায় উপস্থিত যে সেখানে আমরা ইতিবাচক ডিপ্লোমেসি করার অনেক সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী করবেন, আমরা সকলেই করব, এবং প্রত্যেকে আমরা যারা ওই দেশে থাকি আমরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূত। আমাদের ব্যবহারে, আমাদের আচারে, আমাদের কর্ম তৎপরতার ভিতর দিয়ে আমরা ফুটে উঠি না, আমাদের ফ্যামিলি, আমাদের দেশ ফুটে ওঠে। একদম। থাকবেন নিশ্চয়ই একটা ছোট্ট বিরতির পরে।
শুনবো ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। যেটা বলছিলেন আবুল হাসান চৌধুরী, কোয়াইট ডিপ্লোমেসি, এই কোয়াইট ডিপ্লোমেসির যেই আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আমরা কতটা সফল হওয়া উচিত আমাদের, সেই জায়গা নিয়ে আমরা একটু কথা শুনবো সব শেষে বিরতির পরে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, করোনার অজুহাত এই শিরোনামে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করছি। সম্প্রতি সৌদি আরবের সবগুলো ফ্লাইট বন্ধ করে দেবার, ওঠানামা বন্ধ করে দেবার সেই সিদ্ধান্ত নিয়ে যারা ভুক্তভোগী তারা একটু শুনতে চান আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে। কথা বলছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য আলোচক বৃন্দ। আমি একটু ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, বিরতির আগে যে জায়গায় আমরা ছিলাম কোয়াইট ডিপ্লোমেসি, এই জায়গাটিতে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে আমরা কতখানি এগিয়ে এবং কতখানি আশাবাদী হতে পারে আমাদের এই সব রেমিটেন্স যোদ্ধারা। ধন্যবাদ। আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমার কাছে মনে হয় যে এটাই একমাত্র আমাদের মোক্ষম জায়গা, যে আমাদের যে ডিপ্লোমেসি, এবং আমি কোয়াইট ডিপ্লোমেসির সাথে এটাও একটু অ্যাড করতে চাই। আমার কাছে মনে হয় যে অনেক সময় এই শব্দগুলো ব্যবহার করা হয়, যে স্মার্ট ডিপ্লোমেসি বা প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি, এইগুলোর মধ্য দিয়ে কি করে আমরা আমাদের যে জিনিসটা প্রয়োজন বা যেটা আমাদের জাতীয় স্বার্থের মূল অংশ, অর্থাৎ আমাদের যারা এই রেমিটেন্স যোদ্ধারা রয়েছে, আমাদের ভাই বোনেরা রয়েছে যারা কাজ করছেন ওখানে এবং যারা সেখানে যাচ্ছেন, তাদের অধিকারটা কি করে আমরা সমুন্নত রাখতে পারি, এর কয়েকটা বিষয় রয়েছে। আমি স্মার্ট ডিপ্লোমেসি বলি বা কোয়াইট ডিপ্লোমেসি বলি, অনগোয়িং যে কার্যক্রমগুলো চলছে সেটাকে আরো জোরদার করতে হবে, সেই জায়গাগুলো বলার চেষ্টা করি। তার মধ্যে আমার কাছে মনে হয় যে মানে এই বিষয়টা মাথায় রাখা প্রয়োজন যে করোনা ভাইরাস বা এই ধরনের এপিডেমিক এটা পরিপূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে খুব অল্প সময়ে বা নিকট ভবিষ্যতে, এটা মনে করা উচিত না। মানে আমাদের কখনোই এটা মাথায় থাকা উচিত না, এবং এটা যে আমাদের সামনে থাকবে, আরো বিভিন্ন ভাবে আসবে, এবং ভ্যাকসিন আসলেও সেটা কতখানি মানে পরিপূর্ণভাবে নির্মূল হবে সেটা তো আমরা জানি না। তাই আমাদের কাছে মনে হয় যে এই ধরনের সমস্যা সামনে থাকবে এপিডেমিক নিয়ে, প্যান্ডেমিক নিয়ে, এবং পার্টিকুলারলি করোনা ভাইরাস নিয়ে। তো সেটাকে মাথায় রেখে কি ধরনের নীতি নেওয়া যেতে পারে, বা এই ধরনের যখন একটা সমস্যা তৈরি হবে যেটা ডেফিনেটলি সৌদি আরব তার জাতীয় স্বার্থের কথা চিন্তা করে মাথায় নিয়ে, এবং সারা যেন করোনা ভাইরাস এফেক্টেড না হয় সেই কারণে তারা নিয়েছে, তাহলে সেটা মিটিগেট করার জন্য আমরা কিভাবে করতে পারি এবং কিভাবে প্রপার একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে করা যায়। এবং এখানে একটা বিষয় মনে হয় যে আমি মাননীয় মন্ত্রী মহোদয় বলেছিলেন এবং আমি তার সাথে একমত, যে পরিপূর্ণভাবে সরকার তার জায়গা থেকে যে কাজটা করছে সেটা তো ডেফিনেটলি G2G লেভেলে বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে কাজ হচ্ছে, কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের যারা প্রাইভেট সেক্টর, যেহেতু সৌদি আরবে আমাদের বহু বছরের আমাদের ইতিহাস, আমাদের সেখানে শ্রমিক ভাই বোনেরা যাচ্ছে এবং কাজ করতে, সুতরাং সেখানে ওই নেটওয়ার্কটা কিন্তু তাদের মধ্য থেকেও তৈরি হয়েছে এবং তারাও সেখানে অনেকভাবে সক্রিয়। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, তো তারাও সেখানে অনেকভাবে সক্রিয়। আমাদের সেখানে যে জায়গায় তারা কাজ করছেন সেই প্রাইভেট সেক্টরের যে নেটওয়ার্ক তৈরি হয়েছে সেই জায়গাটাও সক্রিয়, বাইরা এখানে কাজ করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ডিপ্লোমেসির যে জায়গাটা আমরা বলছি সেটা এখন শুধুমাত্র আর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে সীমাবদ্ধ নাই, সেটা হিউম্যান লেভেলে চলে এসছে, সেটা প্রাইভেট সেক্টরে চলে এসছে, এবং এই জায়গাটাকেও খুব গুরুত্বপূর্ণভাবে কাজে সরকারের সাথে, দুই দেশের সরকারের সাথে কিন্তু এখানে কাজ করতে হবে। অসাধারণ। আমি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, আপনার কাছ থেকে আমরা এই কোয়াইট ডিপ্লোমেসি, এই যে পার্সন টু পার্সন, এই যে কমিউনিকেশন, পিপল টু পিপল কানেক্টিভিটি ইত্যাদি সবকিছু জোড়া দিয়ে আমরা প্যান্ডেমিক টাইম, এবং কতদিন ধরে আমাদের এই প্যান্ডেমিক টাইম চলবে সেটা তো আমরা কেউ জানি না, সে সময়ে যাতে আমরা প্রথম সারিতে থাকি, আমাদের ভালো সম্পর্কের ফলাফল, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেন অগ্রাধিকার পায়, যে কোনো সময় এয়ারপোর্টে গিয়ে আটকে না যায়, সেই জন্যও আমাদের একটা স্ট্র্যাটেজি নিশ্চয়ই নিতে হবে। কৌশল তো আর বলা যায় না, কিন্তু করণীয়গুলো নিশ্চয়ই সব স্টেক হোল্ডাররা যারা ইনভলভ হতে পারে সেরকম করণীয় কিছু নিয়ে নিশ্চয়ই পরামর্শ দেবেন। ধন্যবাদ। আসলে আমি একটা কথা এখানে আগেই তুলে আনতে চেয়েছিলাম, তখন ওই যে সেই আমাদের প্রেক্ষাপটটা একটু বদলে যাওয়াতে নিয়ে আসিনি।
সৌদি আরবের সাথে আমাদের কিন্তু আমাদের যে আর্ম ফোর্সেস অর্থাৎ মেডিকেল কোর আছে, তাদের সাথে সৌদি গভর্নমেন্টের গত বছরে একটা দ্বিপাক্ষিক আমাদের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার বলে সৌদি আর্ম ফোর্সেস এর যে মেডিকেল সার্ভিসেস আছে বা মেডিকেল ফ্যাসিলিটিস গুলো আছে, সেগুলোর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক বিষয়াদিগুলো এবং সেটা কিভাবে সুচারুভাবে পরিচালনা করা যায় সেগুলোর ব্যাপারে আমরা এখন তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং সেই দিকে কিন্তু আমাদের একটা খুব ভালো একটা অ্যাক্সেস সেখানে আছে। তো আমি যেটা মনে করব সেটা হচ্ছে এই যে ডিপ্লোমেসির কথা আসছে, একটু আগেই প্রফেসর নিলয় যেটা বললেন, ইজ ভেরি কারেক্টলি হি হ্যাজ পয়েন্টেড আউট। ডিপ্লোমেসিটা কিন্তু এখন শুধুমাত্র আমাদের আগে যেটা এক ধরনের ছিল যে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র রাষ্ট্রদূত করে যাবেন, সেটা নয়। প্রতিটা নাগরিক সেখানে আমাদের এক একজন রাষ্ট্রদূত, আমাদের এক একজন ডিপ্লোম্যাট। তারা তাদের সেখানে অনেকেই প্রতিষ্ঠিত, সৌদি আরবে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে। আমি সৌদি আরবে প্রত্যক্ষ করেছি, অনেক সক্ষম এবং সচ্ছল ব্যক্তিরা আছে সেখানে, যারা সৌদি, ইভেন কি আমি একটা বাসায় গিয়েছিলাম, সেখানে মক্কা শরীফের যে গভর্নর, তার সাথে তার দহরমর উনি আসছিলেন। তো আমার এখনো আই ভিভিডলি রিমেম্বার যে এই ধরনের লোকগুলো কিন্তু সেখানে তাদের ইনফ্লুয়েন্সটা তারা খাটাতে পারে। এবং এই যে আপনি যেটা বললেন যে আমাদের যে মানুষ যারা সাফার করছেন, যে মানুষটা এখন নিরাশায়, বিষাদে, শঙ্কায়, একদিকে একদিকে দেখেন তার মধ্যে শঙ্কা হচ্ছে সে কোনো ভাইরাস আক্রান্ত হবে কিনা, সে যখন বাইরে চলে যায় তার পরিবারের যে শঙ্কা। কারণ আমি এমনও জানি আমেরিকাতে এমন এমন লোকরা মারা গেছে, যেমন ইঞ্জিনিয়ার ইব্রাহিম, বাংলা আমাদের চট্টগ্রাম অঞ্চলের অন্তত দুর্দর্শ মুক্তিযোদ্ধা ছিলেন। উনাকে আমি নিয়ে আমি এই একটা বই, স্বপ্ন সমাধি, আমার এই বইটাতে আমি আবারও বলছি, এটাই করোনা নিয়ে বিষাদ সময়। আসলে এই সময়ে উনি যে মারা গেছেন, আমি শুনে উনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ উনাকে শেষ মুহূর্তে একবার দেখার সুযোগও পায়নি। উনি মৃত্যুবরণ করেছেন, উনাকে ওখানে কবরস্থ করা হয়েছে, আমরা শুধু খবরটা পেয়েছি। এরকম অনেক মানুষ সেখানে হচ্ছে। এই যে সৌদি আরব চলে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে, তারা কিসের জন্য? পেটের দায়ে যাচ্ছে। সেই মানুষগুলোকে আমাদের প্রত্যেকের এখানে দায়বদ্ধতা আছে। আমাদের কূটনৈতিক, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমাদের অন্যান্য যারা সেখানে সক্ষম ব্যক্তিরা আছে ওই এন্ডে, তাদের আছে, আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তাদের তো আমি বলবো যে অনেক বেশি সেখানে করণীয় আছে। যেমন আমি একটা জিনিস এখনো পর্যন্ত এখন আবার তুলে আনছি, একটু আগে আমাদের একজন প্রবাসী ভাই বলছিলেন যে তাদের কষ্টের কথা। একসময় তাদের সেখানে আকামা পরিবর্তন করতে হবে, লাইন ধরে সে কোথায় দামাম থেকে এখান থেকে ওখান থেকে সে লোক সেখানে, আমি বলতেছি এটা আজকে থেকে প্রায় 15 বছর 16 বছর আগের কথা। লাইন ধরে লোক দাঁড়িয়ে আছে, এখন তারা 4-5 জন লোক আছে সেটা হাতে লিখছে। তো তখন আমি সেখানে একটা জিনিস পয়েন্ট রেজ করেছিলাম, এখন আমার মনে আছে, আপনারা যদি রাজি হন তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে 300 ছাত্রকে বলবো, আমি আমাদের এমন এমন ব্যবসায়ীরা আছে যারা স্পন্সর করবে, সেখানে গিয়ে লেখা, হাতের লেখা লিখবে, সুন্দর হাতের লেখা, তোমরা ফ্রি যাবা, ওখানে উমরা করে আবার ফেরত আসবা, দেখবেন 2000 লোক, 2000 ছাত্র লাইন ধরবে। আর এখানে একসাথে যদি 300 লোক যদি একসাথে পাসপোর্ট গুলি লেখা শুরু করে, একসাথে কত লোকরা আপনার ডেলিভারি দিতে পারবে। আর সেখানে সে এই কাজ করতে 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 সে কি হয়ে গেছে, তার মানদাতার আমলের সে একটা লিখে ওদিকে ফিরে থাকে, তার হাত এমনি এমনি ঝাড়ে, কারণ তার বয়স হয়ে গেছে, সে জানে এটা তার কাজ, পররাষ্ট্রমন্ত্রী এটা কি, আমি একটা ঝামেলায় পড়লাম। বাট উৎসাহ নিয়ে যে কাজটা করা, এটা কিন্তু এই যে যাদের মধ্যে নিউ স্পিরিট, সে মনে করবে যে আমি একটা জেল নিয়ে আসছি, একটা উইজডম নিয়ে আসছি, একটা কমিটমেন্ট নিয়ে আসছি, একটা ভিশন নিয়ে এখানে আসছি আমার দেশের মানুষকে হেল্প করার জন্য। তো সেগুলোর জন্য যারা নেতৃত্বে আছেন, যারা আমাদের যারা পলিসি মেকার আছে, তাদেরকে চিন্তা করতে হবে। এই যে একটু আগেই আমাদের আমরা শেষ করব, একটু সংক্ষেপ করতে হবে স্যার। আমি শেষ করতে, চৌধুরী যেটা বলছেন যে আমরা যদি এরকম একটা আশ্বাস, হয়তো আমরা ওই যে উনি বললেন যে মাইক্রোফোন ডিপ্লোমেসি না হয়ে, যেটা আমরা বলি যে একদম কোয়াইট ডিপ্লোমেসির মাধ্যমে আমরা তাদের সুসম্পর্ক বজায় রাখবো। শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যে প্রতিটা দেশের সাথে আমরা একটা সম্পর্কের মাধ্যমে আমাদের মানুষগুলো যেমন ফেরত যায়, আমাদের দেশের রেমিটেন্স যেন ঠিক মতো আসে, এটাই হচ্ছে মানে কোনো করোনা বা কোনো কিছুই যেন সেই ডিপ্লোমেসির সামনে এসে অজুহাত হিসেবে দাঁড়াতে না পারে, এটাই আমাদের আসলে কাম্য। স্যার, আমি আবুল হাসান চৌধুরী স্যার, আপনি এক লাইন বলবেন, আমি আপনার একটা মানে ইন্সপিরেশনাল কোনো লাইন দিয়ে অনুষ্ঠানটি শেষ করতে চাই, আমাদেরকে আশ্বস্ত করার জন্য, মন ভালো করে দেওয়ার জন্য। আবুল হাসান চৌধুরী জি। আমি সম্পূর্ণ আন্তরিকভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে যে আপনার সুগভীর সম্পর্ক বিরাজমান, অবশ্যই
সৌদি আরবিয়া এটা খুব গুরুত্বের সাথে চিন্তা করবেন এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবেন এবং সেটা খুব বেশি দেরিতে নেবেন বলে আমি মনে করি। শুধুমাত্র বাংলাদেশ নয়, আজকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমি বলতে চাই, বঙ্গবন্ধুর যে নীতি, যে স্বপ্ন, যে ভিশন বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালিস টুয়ার্ডস নান, সকলের সাথেই বন্ধুত্ব, বৈরতা নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর এই পররাষ্ট্র নীতি আবার পুনরুজ্জীবিত এবং সেই কারণে সৌদি আরবিয়া সহ অন্যান্য দেশ তাদের নিজেদের কারণে যে দরজা বন্ধ করেছে সেটা ইনশাল্লাহ খুব শিগগিরই আবার করবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। করোনার অজুহাত যেন আমাদের কোনো রকমের কোনো উদ্যমকে দমিয়ে রাখতে না পারে, কোনো অর্জনকে দমিয়ে রাখতে না পারে, সেই শুভকামনা থাকলো আজকে যারা অনুষ্ঠান দেখছেন সকলের প্রতি।